ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা সাধারণ গণিতের উদাহরণ 1 দিয়ে শুরু করলাম এই প্লেলিস্টটা। এই প্লেলিস্টে সাধারণ গণিতের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা উদাহরণ অনেক ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। অনেকেরই কোয়েশ্চেন দ্যাট উদাহরণের অঙ্কগুলো তো বইয়ে করে দেওয়া আছে, সেক্ষেত্রে সেগুলো আবার কেন পড়ানো হয়? বিকজ উদাহরণের ম্যাথগুলো এত ইম্পর্ট্যান্ট যে সরাসরি এই কনসেপ্ট থেকে পরীক্ষায় সিকিউ আসে। এবং উদাহরণের ম্যাথগুলো বইয়ে এত বাজেভাবে করে দেয়া, বইয়ে ভালোভাবেই করে দেয়া কিন্তু একটুও বোঝানো নেই। সেক্ষেত্রে তুমি এই ম্যাথগুলো ভালো করে বুঝো না, এবং উদাহরণের এই ম্যাথগুলো ভালো করে না বোঝার কারণে তুমি নিজে নিজে অনুশীলনের যে ম্যাথগুলো আছে সেগুলো করতে পারো না। সেক্ষেত্রে উদাহরণের ম্যাথগুলো এত ভালো করে বোঝা উচিত যাতে গাইডের সাহায্য না নিয়ে কিংবা কোনো টিচারের সাহায্য না নিয়ে আমরা অনুশীলনের অঙ্কগুলো রিস থেকে করতে পারি। দেখেন, আমরা শুরু করতেছি। এটা তোমাদের বইয়ের 4 নম্বর পেজের। দেখো, √3 এবং 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। কি বললো? √3 এবং 4 এর মধ্যে দুইটি অমূলদ। মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ডটা হচ্ছে অমূলদ। আমরা অবশ্যই এখানে আসবো, আমরা জাস্ট একটু চিন্তা করি। আমি যদি তোমাকে প্রশ্ন করি যে 4 এবং 8 মধ্যে দুটি সংখ্যা লিখো, তুমি মুখস্থ বলে দিবা একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 6। তো ওয়েটা কি? ওয়েটা হচ্ছে 4 + 1 এক নাম্বারটা, তারপরের ওয়ে হচ্ছে 4 + 2 দুই নম্বরটা। এটা হচ্ছে বেসিক ওয়ে। ওকে, আমি যদি এরকম না বলে বলতাম 3 আর 4 এর মধ্যে দুটি সংখ্যা লিখো, এখানে গ্যাপ আছে, আমরা 4 + 1 দিতে পারি, 4 + 2 দিতে পারি, এখানে তো গ্যাপ নেই। সেক্ষেত্রে ওয়ে কি? সেক্ষেত্রে ওয়ে হচ্ছে 3 + 4 / 2। গড় বের করা, অবশ্যই 3 এবং 4-এর গড় এদের মধ্যেই হবে, এটা 100% শিওর। তো আমরা দুটি উপায় করতে পারি, একটা হচ্ছে গড়ের উপায়ে আর একটা হচ্ছে +1 এই কনসেপ্টে। সো আমি মনে করতেছি +1-এর কনসেপ্টটা এক্ষেত্রে বেটার, তোমরা ভালো করে বুঝবা। সো আমি এটা করে দিচ্ছি, এবং বইয়ে নতুন বইয়ে এরকমই করে দেওয়া আছে। তো তার আগে আমরা প্রথমত শিওর হয়ে নিব এই জায়গায় অ্যাকচুয়ালি কী বলা আছে। √3 এবং 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা। সো আমাদেরকে মূলদ কিংবা অমূলদ খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। আমি একটু বলে দিই, যে সংখ্যাকে p/q আকারে লেখা যায় যেখানে q ≠ 0 সেটা হচ্ছে মূলদ। যেটাকে p/q আকারে লেখা যায় না যেখানে q ≠ 0 সেটা হচ্ছে অমূলদ। এই যে p/q এগুলো কী বোঝায় আমি একটা ক্লাসে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নিও। যাই হোক, তো আমরা একটু শুরু করি। তার আগে আমরা দেখি √3 এবং 4 এরা অ্যাকচুয়ালি কী। দেখো, 4 নিজে একটা মূলদ সংখ্যা। কি বললাম বলো? 4 নিজে একটা মূলদ সংখ্যা। তুমি তোমার বইয়ের 2 নম্বর পেজে যাও, মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারের যে আর্টিকেলটা আছে, দেখে একদম লাস্টের লাইনে লেখা আছে প্রত্যেকটি পূর্ণ সংখ্যা। খুব ভালো করে ফোকাস করো। প্রত্যেকটি পূর্ণ সংখ্যা, পেজ নাম্বার 2, প্রত্যেকটি পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। এখন খুব ভালো করে পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এইগুলো ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? ওকে, তার মানে এখান থেকে আমরা এত শিওর যে 4 একটি মূলদ সংখ্যা। দেন হোয়াট অ্যাবাউট √3? দেখেন, √3 হচ্ছে একটি অমূলদ সংখ্যা। √3 কি? একটি অমূলদ সংখ্যা। আমরা কি ভালো করে কিছু ওয়ার্ড জেনে নেই। দেখো, পূর্ণবর্গ একটা ওয়ার্ড আছে, পূর্ণবর্গ। সো পূর্ণবর্গ নয় এমন সংখ্যা, জাস্ট আমি বলি, দেখো পূর্ণবর্গ নয়, মনে করো 25, সাপোজ 25, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে? কেননা 5কে বর্গ আকারে লিখলে, 5কে বর্গ আকারে লিখলে, বর্গ মানে কি? পরপর দুইবার গুণ। 5কে বর্গ আকারে লিখলে 25 পাওয়া যায়। 36 পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে? 6কে বর্গ আকারে লিখলে 36 পাওয়া যায়। এখন তাহলে পূর্ণবর্গ নয় দ্বারা কি বোঝানো হচ্ছে? পূর্ণবর্গ নয় এমন সংখ্যা, মনে করো আমি নিলাম 14, এই সংখ্যাটা কখনোই পূর্ণবর্গ নয়। কেননা যে কোনো কিছুকে দুইবার পরপর গুণ করলে 14 হয় না। 7 2 × 14, কিন্তু 7 × 7 কিন্তু না। আবার মনে করো 3, মনে করো 3, এটা পূর্ণবর্গ নয়। কিভাবে? কোনো সংখ্যাকে দুইবার গুণ করলে 3 হয় না। ক্লিয়ার? ওকে, এখন ওরা বলতেছে পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল। তুমি তোমার বইয়ের 2 নম্বর পেজে আবারও যাও, গিয়ে দেখো অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার যে আর্টিকেলটা আছে, সেখানে 2 নম্বর লাইন এবং 3 নম্বর লাইনের মতো ভালো করে লেখা আছে যে পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল। আমরা তো বুঝি
রুট দিয়ে লিখলে বর্গমূল আর স্কোয়ার দিয়ে লিখলে বর্গ। তো ওরা বলতেছে পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল হচ্ছে একটা অমূলদ সংখ্যা। দ্যাট মিনস আমরা এটা শিওর যে √3 একটি অমূলদ সংখ্যা। এখন কেন এটা বুঝালাম তুমি এখনই বুঝবা। আমরা শুরু করতেছি। দেখো এখানে √3 সমান 1.732050 ওয়াই বিকজ তুমি জানো √3 একটি অমূলদ সংখ্যা, আর অমূলদ সংখ্যাগুলো কি হয়? অসীম দশমিক ভগ্নাংশ হয়। কি হয়? অসীম দশমিক ভগ্নাংশ হয়। তুমি যদি ক্যালকুলেটরে যাও গিয়ে √3 প্রেস করো, দেখবে এখানেই শেষ, আর নাই। আর তোমাকে আগ থেকে ফেরত দেবে √3 হচ্ছে একটা অমূলদ সংখ্যা, তুমি ডট দিবা। মনে রাখবে কীভাবে? অসীম দশমিক ভগ্নাংশ, অসীম থেকে অমূলদ থেকে তাহলে অসীম হলেই অমূলদ, আবৃত না হলে পরে। তারপর আমরা লিখবো মনে করি। কি করি? আমরা লিখব মনে করি √3 এবং 4 এর মধ্যে দুইটি অমূলদ লিখে নি তোমরা। দুইটি অমূলদ সংখ্যা হলো a ও b। মানে আমরা প্রকাশ করবো দুই সংখ্যাকে, একটাকে a দিয়ে এবং আরেকটাকে b দিয়ে। যেখানে আমি বুঝিয়ে দিচ্ছি, যেখানে √3 আচ্ছা ওয়েট, যেখানে a সমান কী হবে? যেখানে a সমান হবে √3 + 1 আর b সমান হবে √3 + 2। ওই যে প্রথম সংখ্যা আমি বলছিলাম না 4 এবং 8 এর মধ্যে, তখন তুমি লিখছিলা 4 + 1 আর লিখছিলা 4 + 2। সো এই সেম কনসেপ্ট আমরা কি লিখে দিব? 3 + 1 আর 3 + 2। তো লিখলে কী হবে? দেখো যদি √3 একটি অমূলদ সংখ্যা হয়, আমরা যেভাবে এটা জানি, যেভাবে যে কোনো বিজোড় সংখ্যার সাথে 1 অ্যাড করলে জোড় হয়, সত্য। যে কোনো জোড় সংখ্যার সাথে 1 অ্যাড করলে বিজোড় হয়, সত্য। তো ঠিক এরকমভাবে একটা লাইন এরকম আছে যে কোনো অমূলদ সংখ্যার সাথে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো অমূলদ সংখ্যার সাথে কোনো পূর্ণ সংখ্যা যোগ করলে তাহাও অমূলদ হয়। তাহাও কি হয়? অমূলদ হয়। তো আমরা কেন পূর্ণ সংখ্যা নিব? আমি যদি কোনো দশমিক সংখ্যা নেই, তাহলে দশমিকে অ্যাড হয়ে হয়তো বা পূর্ণ সংখ্যা হতে পারে। আর আমরা পরে আসতেছি যে কোনো পূর্ণ সংখ্যা একটা মূলদ সংখ্যা। সো এই কনসেপ্টটা একটু খুব লজিক্যাল না, তাও এটা হচ্ছে নিয়ম। আমরা 0.5 0.6 এগুলো না নিয়ে আমরা 1ই নিব। সো √3 + 1 আর √3 + 2। এখন আমরা লিখবো স্পষ্টত a ও b দুইটি অমূলদ সংখ্যা। আমরা কি লিখবো? স্পষ্টত a ও b দুইটি অমূলদ সংখ্যা এবং এরা ডেফিনেটলি এবং √3 ও 4 এর মধ্যে অবস্থিত। অনেকে ভাবতেছো √3 + 1 মনে হয় 4 এর চেয়ে বড় হয়ে গেল। না, দেখো √3 মান তো হচ্ছে 1 + 7। আচ্ছা আমি যদি এখানে 1 অ্যাড করে যাবে 2 + 7 3, 2 অ্যাড করলে 3 + 7 3, স্টিল 4 এর মধ্যে পড়তেছে। ক্লিয়ার? ওকে, তো আমি একটু উপর থেকে মুছে দিব, একটু তোমরা লিখে নাও পজ করে, যেহেতু বোর্ডে জায়গা কম। তাহলে আমরা কি লিখতেছি? আমরা লিখতেছি স্পষ্টত √3 এবং 4 এর মধ্যে অবস্থিত। ফাইন। তার মানে দেখো √3 থেকে √3 + 1 বড়, কিন্তু √3 + 1 থেকে আবার 4 বড়, এটা দেখাতে হবে। মানে আমি তো বলতেছি √3 এবং 4 এর মধ্যে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে √3 থেকে √3 + 1 বড় আর এটার থেকে 4 বড়। আবার √3 থেকে √3 + 2 বড় ডেফিনেটলি, কিন্তু এটাও কি 4 এর মধ্যে অবস্থিত। তার মানে আমি প্রমাণ করলাম কি? আমি প্রমাণ করলাম √3 এবং 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা পাওয়া গেল। তার মানে কি? তার মানে a ও b হচ্ছে নির্ণেয় দুটি অমূলদ সংখ্যা। অতএব a ও b হলো নির্ণেয় দুইটি অমূলদ সংখ্যা। এটাকে এক লাইনে লিখে যায়, এখানেই শেষ। দেখো এটাকে এক লাইনে লিখে যায়, যেমন √3 থেকে √3 + 1 বড়, এটা থেকে আবার √3 + 2 বড়, এটা থেকে 4 বড়। তার মানে √3 আর 4 এর মধ্যে দুইটাই পড়তেছে। তো এই হলো আলোচনা। এই প্লেলিস্টে পুরো মানে একদম ম্যাথের শেষ পর্যন্ত প্রত্যেকটা এক্সাম্পল উদাহরণ খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। আশা করি তোমরা বুঝবা। থ্যাংক ইউ।